আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। গোপন বেশ ধরে নয়, জীবন বাজি রেখে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে বিএনপি, বলেন তারেক রহমান। গুম, খুন ও নির্যাতিত পরিবারের পাশে থাকার আশ্বাস। কুমিল্লা ৪ আসনে হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বৈধ। একই আসনে বিএনপির মঞ্জুরুল মুন্সির প্রার্থিতা বাতিল। ইসির বিরুদ্ধে হয়রানির অভিযোগ মামুনুল হকের। ভূমিদস্যু, মাদক ও সন্ত্রাসীদের দৌরাত্ম্যের অবসান চান নারায়ণগঞ্জ ৩ আসনের বাসিন্দারা। ভোটারদের মন জয়ের চেষ্টায় বিএনপি ও জামায়াতের প্রার্থীরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। শত অত্যাচার নির্যাতন সত্ত্বেও বিএনপি নেতাকর্মীরা রাজপথ ছাড়েনি, কৌশলের নামে গুপ্ত বেশ ধারণ করেনি। তাই অপপ্রচার চালিয়ে কেউ বিএনপিকে দমন করতে পারবে না বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। গুম, খুনের শিকার পরিবারগুলোর সদস্যদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, গণতান্ত্রিক সরকার গঠনের যে সুযোগ তৈরি হয়েছে তা হাতছাড়া করলে শহীদদের আত্মত্যাগের প্রতি অমর্যাদা করা হবে। নির্যাতনের শিকার পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়ে তারেক রহমান বলেন, প্রতিটা অন্যায়, গুম এবং খুনের বিচার অবশ্যই হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। সময় ধরে বাবার অপেক্ষায় বসে আছি, কিন্তু বাবার মুখটা দেখতে পারিনি এখন পর্যন্ত। গুম হওয়া বাবাকে অনেক কথা বলার ছিল সাফার। অসমাপ্ত সেসব কথা বলতে না পারার কষ্ট প্রকাশের ভাষা এখন শুধুই চোখের জল। আমাদের হাজারো কথা, হাজারো স্বপ্ন, হাজারো ইচ্ছে মাটি চাপা পড়ে গেছে। বাবাকে নিয়ে হাজারো কথা ছিল, যা বাবাকে বলা হয়নি। এমনই হাজারো স্বজন হারা মানুষের আহাজারিতে ভারী হয়ে ওঠে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পরিবেশ। আমি বলতে পারি না যে তার ছেলে আর কখনো ফিরে আসবে না তার কাছে। গুম, খুন, নির্যাতনের শিকার নেতাকর্মীদের পরিবারের সদস্যদের স্বামী, সন্তান আর পিতা হারানোর মর্মস্পর্শী বর্ণনায় আবেগ আপ্লুত হয়ে পড়েন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। স্বজন হারাদের দাবি একটাই, গুম, খুন, নির্যাতনের শিকার মানুষের তালিকা আর যেন দীর্ঘ না হয় তা নিশ্চিতে অপরাধীদের বিচার কার্যকর করতে হবে। আমরা যারা ফিরে এসেছি আমাদের একটা দায়িত্ব রয়ে গেছে, আপনাদের পাশে থাকা এবং আপনাদের সাহায্য করা। ন্যায় বিচারটা যাতে প্রতিষ্ঠিত হয় এবং বিচার যেন কোনো অবস্থাতেই কোনো কারণে বাধাগ্রস্ত না হয়। এতে বিএনপি নেতারা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্যে দিয়ে সহস্র আত্মদানের ঋণ শোধ করতে হবে। একটি রাজনৈতিক দল যেভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় এবং পারতপক্ষে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চায় বিভিন্ন কৌশলে, সেটার সুযোগ করছে আমরা কোনো সুযোগ দেব না। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, হাজারো জুলুম নির্যাতনের পরও বিএনপি নেতাকর্মীরা মাথা নত করেনি। তাদের বলিদান বৃথা যেতে দেয়া হবে না। মিথ্যা মামলা, হয়রানি, নির্যাতনের পরও বিএনপির একজন নেতাকর্মীও কিন্তু রাজপথ ছাড়েনি। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এ ধরনের আপোষহীন ভূমিকা রাখতে পারে, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে কেউ এই দলকে দমন করে রাখতে পারবে না। আত্মত্যাগ, আপনাদের বুক ভরা কষ্ট, আমরা যারা আজ পেছনে রয়ে গিয়েছি, আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করব যাতে এটি বৃথা না যায় ইনশাআল্লাহ। গণতন্ত্রের পথকে বাধাগ্রস্ত করতে কেউ কেউ বিভ্রান্তি সৃষ্টি করছে অভিযোগ করে বিএনপির চেয়ারম্যান বলেন, গণতন্ত্রকামী মানুষকে ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। মানবিক রাষ্ট্র গঠনের সুযোগ আমাদের সামনে এসেছে। কেউ কেউ বিভিন্ন রকম কথা বলে একটি অবস্থা তৈরি করার চেষ্টা করছে, যেখানে এই গণতন্ত্রের পথ তৈরির পথ যে তৈরি হয়েছে সেটি যাতে বাধাগ্রস্ত হয়। অনুরোধ করব, বাংলাদেশের দলমত নির্বিশেষে প্রতিটি মানুষ সজাগ থাকার জন্য, যারা বিভিন্ন উসিলা দিয়ে বিতর্ক তৈরি করে গণতন্ত্রের পথকে আবার নষ্ট করার
বা ব্যাহত করার চেষ্টা করছেন তারা যাতে সফল না হয়। তারেক রহমান বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার একমাত্র উপায় গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 4 আসনে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। হাসনাতের মনোনয়ন বাতিল চেয়ে কুমিল্লা 4 আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল ইসলাম মুন্সির আবেদন নির্বাচন কমিশন না মঞ্জুর করে। এর ফলে হাসনাতের মনোনয়ন বৈধই থাকছে। তবে মঞ্জুরুল ইসলাম মুন্সির মনোনয়ন বাতিল করেছে ইসি। এর আগে পাল্টাপাল্টি মনোনয়ন বৈধতার বিরুদ্ধে আপিল প্রার্থীদের আপিল কক্ষে বাকবিতণ্ডা হাতাহাতি হয়। নির্বাচন কমিশনে আপিলের বিরুদ্ধে ৮ম দিনের শুনানিতে চলে নানা নাটকীয়তা। ইসির আপিল শুনানি কক্ষে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও তার আইনজীবীর সাথে ফেনী ৩ আসনের বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর বাকবিতণ্ডা হয়। পরে শুনানি কক্ষে নিরাপত্তা জোরদার করা হয়। চট্টগ্রাম 4 আসনের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর বিরুদ্ধে ২,১১৭ কোটি টাকা ঋণ থাকায় তার আপিলটি পেন্ডিং রাখা হয়। এদিকে আচরণবিধি নিয়ে নির্বাচন কমিশনের কাছে শোকজের ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মামুনুল হক। মাধ্যমের সংবাদের ভিত্তিতে আমাকে শোকজ করা হয়েছে। তো আমি মনে করি সেই সংবাদ মাধ্যম এবং সেই সংবাদ মাধ্যমের যে প্রতিবেদক তিনি লিফলেটের কথা বলেছেন, অথচ লিফলেটটা সংগ্রহ করা তার জন্য কঠিন কিছু ছিল না। আমি যেখানে বাংলাদেশের একটি দলের প্রধান এবং একটি জোটের অন্যতম শীর্ষ দায়িত্বশীল, সেক্ষেত্রে আমি যদি এই ধরনের হয়রানির শিকার হই তাহলে আসলে নির্বাচনের ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড কতটুকু থাকবে আছে সেটা আমাদের জন্য আরো বড় করে একটি শঙ্কার জায়গা তৈরি হলো। রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক মূল্যবোধ প্রদর্শন ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। রংপুরে RDRS বেগম রোকেয়া মিলনায়তনে সুজন আয়োজিত গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সংস্কার ও নির্বাচনী ইশতেহার শীর্ষক বিভাগীয় সংলাপে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, গণভোটে হ্যাঁ এর জয় ও সুষ্ঠু নির্বাচন গণ অভ্যুত্থানের শহীদদের রক্তের ঋণ শোধ করতে দায় মুক্তির অভিযাত্রা। ভূমিদস্যু, মাদক ও সন্ত্রাসীদের দৌরাত্ম্যের অবসান চান সোনারগাঁ সিদ্ধিরগঞ্জ উপজেলার 10টি ইউনিয়ন নিয়ে গঠিত নারায়ণগঞ্জ 3 আসনের বাসিন্দারা। রাস্তাঘাটের উন্নয়ন ও শিক্ষার প্রসারে স্কুল কলেজ প্রতিষ্ঠার দাবি তাদের। এসব দাবি পূরণের আশ্বাস আর নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সমর্থন আদায়ে চেষ্টা করছেন এই আসনের প্রধান 2 প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান এবং জামায়াতের প্রার্থী ইকবাল হোসেন ভূঁইয়া। জামিল হাসান শান্ত রিপোর্ট। রাজধানীর খুব কাছেই প্রদীপের নিচে অন্ধকারের মতো উন্নয়ন বঞ্চিত নারায়ণগঞ্জ 3 আসন। এখানে আধুনিকায়নের ছোঁয়া যেমন লাগেনি তেমনি নেই নাগরিক সুবিধা। নদী দূষণের ফলে এলাকার মানুষ বিশুদ্ধ পানি গ্রহণ করতে পারেন না, সেই সাথে রয়েছে ভূমি দখল আর মাদকের উপদ্রব। আমাদের পাশে একটা বুড়িগঙ্গা নদী আছে, এই নদীটার পানিটা দূষণ হয়ে গেছে আজ থেকে 7-8 বছর যাবৎ। কিছু অসাধু ব্যবসায়ীদের কারণে এই ময়লা পানিগুলো নদীতে ছেড়ে দেয়, এই কারণেই আমাদের কৃষকরা আমরা আছি এই পানিগুলো ব্যবহার করতে পারি না। বিশ্ববিদ্যালয় তো নাই, একটা কলেজ আছে সোনারগাঁ ডিগ্রি কলেজ পুরাতন, কিন্তু এটা ততটা মানসম্মত না, র্যাঙ্কে পড়ে না। পানির সমস্যা, পানি একবারে খারাপ, মানুষে গোসল টোসল করতে পারে না, এলাকায়ও কোনো হাই স্কুল নাই। এদিকে বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত একটি উন্নত এলাকা গড়ার পরিকল্পনা রয়েছে তার। অতীতে যারা বড় বড় বলে দিছে খেলা হবে কিন্তু কাজ করে নাই। কিন্তু একটা সোনারগাঁও পুরসভা কিন্তু দেখলে কেমন এটা পুরসভা না, এটা ইউনিয়নের খারাপ অবস্থা। আমার বড় একটা চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা হইল আমার মাদক নির্মূল করা, চাঁদাবাজ নির্মূল করা, সন্ত্রাস নির্মূল করা, ভূমিদস্যু নির্মূল করা। আশা আছে যদি আল্লাহ বাঁচায় সোনারগাঁও একটা ইউনিভার্সিটি করার জন্য, আর যদি তাই না পারি তাহলে উন্নত মানের একটা কলেজ করার জন্য। অন্যদিকে জামায়াতে ইসলামী প্রার্থী ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেন ভূঁইয়া এলাকার উন্নয়নে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সোনারগাঁয়ে যে স্বাস্থ্য কমপ্লেক্সটা আছে এটি খুবই অপ্রতুল, মানে ইকুইপমেন্ট যা থাকা দরকার একটা হসপিটালে, ভালো ডাক্তার থাকার কথা, যে ওষুধপত্র থাকার কথা, ইজ ভ্যারি পুয়ার। মানে এখানে পেশেন্ট কি জন্য আসবে ট্রিটমেন্টে, এমন কোনো অ্যারেঞ্জমেন্ট এখানে নাই। আমি মনে করি 2.5 লাখের কাছাকাছি যে যুবক ভোটার,
তাদের প্রায় সকলেই দাঁড়িপাল্লাকে এনশিওর করবে। নারায়ণগঞ্জ ৩ আসনে মোট ভোটার সংখ্যা ৫,৯৪,২১৫ জন। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, নারায়ণগঞ্জ। বিএনপি ক্ষমতায় গেলে অসহায় ও অসচ্ছল নারীদের ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিনামূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা ২ আসনের বিএনপির প্রার্থী ও সাবেক মন্ত্রী আমানুল্লাহ আমান। সাভারের ভাকুরতার বটতলা এলাকায় বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন। এ সময় ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি উপস্থিত ছিলেন। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে সহকর্মী তৌরিক ইসলাম আছেন খুলনায়। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আজ আমরা চলে এসেছি খুলনা সদর ২ আসনে। আমরা এখানকার ভোটার যারা রয়েছেন, বাসিন্দা যারা রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। আমরা জানার চেষ্টা করেছি আসন্ন নির্বাচন নিয়ে তাদের ভাবনা কি। আমরা জেনজেড বা যারা আছি, আমরা অবশ্যই আমাদের দেশের জন্যই আমরা লড়াইটা করেছিলাম একটা সময়, কারণ আমরা জেনেছি যে আমাদের দেশের মানুষ ঠিক না, আমাদের দেশের মানুষ ভালো নেই। অবশ্যই আমরা এরকমই একজন প্রার্থী চাইব যে আমাদের দেশের মানুষের উন্নতি করুক, কারণ দেশের মানুষের উন্নতি যদি হয় তাহলে অবশ্যই আমি মনে করি যে আমাদের দেশের মানুষের উন্নতি হলে আমাদেরই সার্বিক উন্নতি। আমরা একজন তরুণ ভোটারের সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে আমাদের যেই দেশ, সেই দেশ যেন সুন্দরভাবে পরিচালিত হতে পারে। আমাদের ক্ষমতায় যারা আসবেন, আগামীতে সরকার যারা গঠন করবেন, তারা যেন সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করেন। দেশের আইন শৃঙ্খলা যে বাহিনী আছে, সেই আইন শৃঙ্খলা বাহিনী যেন সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে, মানুষের জীবনমানের উন্নয়ন ঘটে, এমনটাই তারা বলছিলেন। তো খুলনা থেকে ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে সব শেষ। সালাম স্টিল ভোটের গাড়ির খবর মানিকগঞ্জ থেকে জানাচ্ছেন সহকর্মী মিজান শাহজাহান। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন আছি মানিকগঞ্জে। মানিকগঞ্জ সদর এবং সাটুরিয়া উপজেলা নিয়ে সংসদীয় আসন মানিকগঞ্জ ৩ গঠিত। এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন আফরুজা খানম রীতা। এখানে 10 দলীয় জোটের প্রার্থী হিসাবে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সাইদ নূর। এছাড়া আরও যে 2টি আসন রয়েছে মানিকগঞ্জ 1, এই আসনটি গিওর, দৌলতপুর ও শিবালয় নিয়ে গঠিত। এখানে জামাতের প্রার্থী হিসাবে রয়েছেন আবু বক্কর সিদ্দিক, অন্যদিকে বিএনপির প্রার্থী হিসাবে রয়েছেন এস এ জিন্না কবির। এছাড়া মানিকগঞ্জ 2 যে আসনটি, সেই আসনটি সিংগাইর, হরিরামপুর এবং সদরের একাংশ নিয়ে গঠিত। এখানেও জোটের প্রার্থী, 10 দলীয় জোটের প্রার্থীকে আসনটি ছেড়ে দেওয়া হয়েছে। জোটের প্রার্থী হিসাবে এখানে রয়েছেন শেখ সালাউদ্দিন, তিনি খেলাফত মজলিসের প্রার্থী। অন্যদিকে এখানে বিএনপির প্রার্থী হিসাবে রয়েছেন ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত। ভোটাররা বলছেন যে এখানকার বেশিরভাগ মানুষ নদী ভাঙনের শিকার। এই নদী ভাঙন রোধ করার পাশাপাশি, স্থায়ী বাঁধ দেওয়ার পাশাপাশি কিভাবে এখানে শিল্প কারখানা গড়ে তোলা যায়, সেই চ্যালেঞ্জ নিতে হবে আগামীর সংসদ সদস্যদের। মানিকগঞ্জ থেকে সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই মুহূর্তে আমার কাছে সবশেষ খবর। নির্বাচনকে গ্রহণযোগ্য করতে 90% ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। পুলিশ সদস্যদের কাছে বডি ক্যামেরা থাকবে বলেও জানান তিনি। খাগড়াছড়ি টাউন হলে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এবারের নির্বাচন স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য হবে বলেও জানান তিনি। চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে বিদেশি অস্ত্রসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। উপজেলার সরোয়াতলি ইউনিয়নের হোরারবাগ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে 4টি বিদেশি শটগান, 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 13 রাউন্ড অ্যামিনেশন ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির উপকরণ সহ সন্ত্রাসী সালাউদ্দিন রুমি ও সাইফুল ইসলাম বাপ্পিকে আটক করা হয়। তারা দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি করে বিভিন্ন সন্ত্রাসী দলের কাছে বিক্রি করত। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নওগাঁয় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলার সাবেক ও বর্তমান ক্রীড়াবিদদের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া জামালপুর, রাঙামাটিতেও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। সিলেটের ওসমানীনগরে 2টি বাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও অন্তত 10 জন। ঢাকা সিলেট মহাসড়কের ওসমানীনগরের দয়ামির এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন ও গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়।
ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়কে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রাকিব হোসেন নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত 8 জন আহত হন। সাতকের গোবিন্দগঞ্জ এলাকার ঘোড়ারগাঁও গ্রামে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর এনা পরিবহনের বাসটি সড়কের পাশের খালে পড়ে যায় এবং পিকআপটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। পুলিশ জানায়, ঢাকা থেকে আসা এনা পরিবহনের একটি বাস সুনামগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক মারা যান। সাভারে ট্যানারি শ্রমিকদের সরকার নির্ধারিত বেতন 18,001 টাকা বাস্তবায়ন না হওয়ার প্রতিবাদে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়তপুরের হরিণধরা এলাকায় চামড়া শিল্পনগরীর ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সামনে এই শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক। এ সময় শ্রমিক সমাবেশে বক্তারা বলেন, ট্যানারি শিল্প সেক্টরে কর্মরত সকল শ্রেণীর শ্রমিকদের জন্য 2024 সালের 21 নভেম্বর সরকার ন্যূনতম মজুরির হার ঘোষণা করে গেজেট প্রকাশ করেন। পরে মালিকদের অনুরোধে গেজেটে সংশোধন করা হলেও মালিকরা তাও মানেননি। নারায়ণগঞ্জ হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের 50 বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রবীণ ও নবীনদের মিলন মেলায় পরিণত হয়। ফতুল্লার একটি বিনোদন কেন্দ্রে অনুষ্ঠিত দিনব্যাপী অনুষ্ঠানে স্কুলের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী, শিক্ষক ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেয়। সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণ ও আনন্দ আড্ডার মাধ্যমে দিনটি উদযাপন করেন তারা। হবিগঞ্জের চুনারুঘাটের দেওয়ান্দি চা বাগানে প্রকৃতির এক অনন্য উপহার, হাজারো লাল শাপলা। সবুজ চা বাগানে ঘেরা দৃষ্টিনন্দন লেকে ফুটে আছে হাজারো লাল শাপলা। এর মোহনীয় রূপ উপভোগ করতে প্রতিদিন সকালে কুয়াশা ভেদ করে ছুটে আসেন দর্শনার্থীরা। তবে পর্যটক ও স্থানীয়দের সচেতনতার অভাবে দিন দিন এর সৌন্দর্য ম্লান হচ্ছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, লেকের সৌন্দর্য ধরে রাখা ও পর্যটকদের নিরাপত্তায় উদ্যোগ নেওয়া হবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।